এক্সকিউজ মি ভাইয়া, অডিটোরিয়ামটা কোন দিকে একটু বলবেন প্লিজ? ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল উৎসব। হঠাৎ কারো কণ্ঠ পেয়ে পিছন ফিরে তাকায়। প্রভা এখনো উৎসবের থেকে উত্তরের অপেক্ষা করছে। উৎসব কানে ফোন ধরা অবস্থাতেই প্রভাকে প্রশ্ন করলো। আমাকে বলছো? প্রভা দুদিকে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, জি ভাইয়া, আপনাকেই বলছি। ফোনের ওপাশের মানুষটাকে পরে কথা বলছি। বলে ফোনটা রেখে দিল উৎসব। প্রভাকে আগা গড়া ভালোভাবে পর্যবেক্ষণ করছে সে এখন। এদিকে উৎসবকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখতেই খানিকটা গুটিসুটি হয়ে দাঁড়ালো প্রভা। বেশ অনেকক্ষণ পরেও উৎসবের থেকে কোনো উত্তর না পেয়ে প্রভা চলে যেতে নিলে উৎসব বলে উঠল, ওয়েট, আমি তো এখনো বলিনি যে অডিটোরিয়ামটা কোন দিকে, তাহলে চলে যাচ্ছ যে? উৎসবের কথাটা শুনে প্রভা থেমে গেল। মনে মনে হালকা পাতলা কয়েকটা গালিও দিল উৎসবকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অথচ উত্তর না দিয়ে তাকিয়ে আছে। প্রভাকে চুপ থাকতে দেখে উৎসব হাতের ইশারায় অডিটোরিয়ামটা দেখিয়ে দিয়ে বলল। অডিটোরিয়ামটা ওই দিকে। এতক্ষণে প্রভা নিজের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে খুশি হলো। উৎসবের প্রতি পূর্বের রাগটা ভুলে গিয়ে উৎসবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া, সেই কখন থেকে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আশেপাশে কাউকে পাচ্ছিলামও না যে তাকে জিজ্ঞেস করব অডিটোরিয়ামটা কোন দিকে। তাই আপনাকে দেখে জিজ্ঞেস করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। কথাগুলো বলে প্রভা একটা মুগ্ধ করার মতো হাসি দিল। উৎসব প্রত্যুত্তরে নিজেও মুচকি হেসে জবাবে বলল, ওয়েলকাম। তুমি মনে হয় নতুন, না? হ্যাঁ ভাইয়া, ফার্স্ট ইয়ার। হুম, তোমাকে চেনার জন্যই প্রথমে তোমার দিকে তাকিয়েছিলাম। যাই হোক, কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে বলবে। আর যদি আমাকে খুঁজে পেতে কোনো সমস্যা হয়, তাহলে যে কাউকে আমার নামটা বললেই আমি কোথায় আছি তোমায় দেখিয়ে দিবে। ওহ, তার মানে আপনি ভার্সিটিতে অনেক ফেমাস, তাই না? উৎসব আবারও মুচকি হেসে বলল, হই আর কি। কিন্তু ভাইয়া, আপনার নামটা কি? ও, তোমাকে তো আমার নামটা বলা হয়নি। মাইসেলফ উৎসব, উৎসব মির্জা। তুমি? অনুপ্রভা শিকদার। তোমার নামটা তোমার মতোই সুন্দর। প্রভা উৎসবের এই কথার প্রেক্ষিতে আর কিছু বলল না। উৎসবকে আসছি। বলে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। উৎসব পিছন থেকে প্রভার নাম ধরে ডাকতেই প্রভা থেমে গিয়ে পিছনে তাকায়। উৎসব আরো একবার তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে মুখে হালকা হাসি এনে সম্মোহনী গলায় বলল, You're looking so gorgeous, just like a Barbie doll. Barbie doll. উৎসবের কথাটা প্রভার কাছে বেশ অদ্ভুত ঠেকল। প্রথম পরিচয়ে কেউ এভাবে বলে নাকি? অবশ্য উৎসবের সম্বোধনটা ভুল নয়। হালকা গোলাপি গাউনের সাথে সাদা ওড়না, গলায় সাদা মতি পাথরের চোকার, কানে ও হাতে সেম পাথরের ছোট টপ আর ব্রেসলেট। দুই কানের পিছন থেকে অল্প চুল নিয়ে মাথার পিছনে ম্যাচিং গোলাপি রঙের কাঁকড়া দিয়ে আটকিয়ে বাকি চুলগুলো পিঠের উপরে ছেড়ে দেওয়া। সামনে আবার ছোট ছোট কিছু চুল স্বাধীনভাবে সারা মুখে বিচরণ করছে। মাঝে মাঝে প্রভা আবার বিরক্ত হয়ে সেগুলোকে কানের পিঠে গুজে দিচ্ছে। ফর্সা গোলগাল মুখ, মায়াবী দুটো চোখ, কোনো প্রসাধনী ছাড়া যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সব থেকে বেশি আকর্ষণীয় হলো থুতনির ঠিক মাঝখানটার ছোট্ট একটা তিল। সব মিলিয়ে প্রভাকে আস্ত একটা বারবি ডলি যেন লাগছে। প্রভা এবারেও উৎসবের কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে অডিটোরিয়ামের উদ্দেশ্যে চলে গেল। উৎসব প্রভার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কারো নাম্বারে ডায়াল করলো। ভাই, কই আপনি? অপর প্রান্তের মানুষটার প্রশ্ন শুনে উৎসব গাছছাড়া ভাব নিয়ে বলল, চিন্তা করিস না, এখনো পৃথিবীতেই আছে। জাহান্নামে যায়নি এখনো। কি কোন এসব ভাই? আপনি কেন জাহান্নামে যাবেন? আপনি তো জান্নাতুল ফেরদৌসে যাবেন। লোকটার কথা শুনে উৎসব হো হো করে হেসে দিল। কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে ফোনের ওপাশে থাকা মানুষটার উদ্দেশ্যে বলল, ওই হারামি ভাষণ কখন দেবে? সব ঠিকঠাক আছে তো? এই তো ভাই, আর 10 মিনিটের মাঝেই স্টেজে উঠবে। আপনি চিন্তা করবেন না ভাই, সব ঠিকঠাক করেই আছে। উত্তরটা শুনেই উৎসব ফোনটা রেখে দিল। মনে মনে একবার শালা হারামি। বলে ফোনটা পকেটে রেখে এক হাতে চুল ঠিক করে আরেক হাত পকেটে রেখে কাউকে বড় আনা গড়িয়ে চাই করে দেবে পুড়িয়ে,
তার ছায়াও মায়ে বাড়িয়ে যাবি না সালা বালাবি না সালা চ্যালেঞ্জ নিবি না সালা চ্যালেঞ্জ নিবি না সালা চ্যালেঞ্জ নিবি না সালা নিবি না সালা বালাবি না সালা। গানটা বলতে বলতে অডিটোরিয়ামের দিকে চলে গেল। অডিটোরিয়ামে ঢুকে প্রভা দেখলো পুরো অডিটোরিয়ামের কোথাও ফাঁকা নেই। তার আসতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। প্রোগ্রাম অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। সে ভাবলো পিছনে দাঁড়িয়েই দেখবে, কিন্তু সে তার তাজিং ডং সমান উচ্চতা নিয়ে সামনে দাঁড়ানো মাউন্ট এভারেস্টগুলোকে টপকে কিছুতেই স্টেজের উপর কি হচ্ছে তার ছিটেফোঁটাও দেখতে পারছে না। অনেকক্ষণ লাফালাফির পর সে ঠিক করলো যে করেই হোক সে ভিড় ঠেলে সামনে এগিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো তার সামনে সব ছেলেদের ভিড়। এখন এদেরকে ঠেলে ঠুলে তো আর সে যেতে পারবে না। আশেপাশে তাকাতেই প্রভা খেয়াল করলো স্টেজের ডান দিকটায় মেয়েদের ভিড়। ওখান দিয়ে সামনে যাওয়া গেলেও যেতে পারে। প্রভা ডান দিকটাতে এগিয়ে গিয়ে ভিড় ঠেলে ঠুলে অনেক কষ্টে স্টেজের কাছাকাছি আসলো। কিন্তু এখনো সে পুরোটা আসতে পারেনি। কিন্তু যতটুকু এসেছে এখান থেকে আর না পারছে সামনে এগোতে, আর না সে পিছনে যাবে। অনেক চেষ্টার পরেও যখন সে সামনে এগোতে পারলো না, তখন সে ঠিক করলো যে এখানে দাঁড়িয়েই সবটা দেখবে। পরিষ্কার দেখা না গেলেও মোটামুটি দেখা যাচ্ছে। প্রভার ঠিক সামনে দাঁড়ানো মেয়েটা তার পাশে দাঁড়ানো মেয়েটাকে বলল, এই এখান থেকে এখন চল, এরপর তো নিবিড় স্টেজে উঠবে। এখান থেকে ভালোভাবে ওকে দেখা যাবে না, চল ওই দিকটায় যাই। কথাগুলো বলেই প্রভার সামনে দাঁড়ানো কয়েকটা মেয়ে সেখান থেকে চলে গেল। এতক্ষণে প্রভা যেন স্বস্তির নিঃশ্বাস নিল। এই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকে তার যেন দমটাই বন্ধ হয়ে যাচ্ছিল। মেয়েগুলো চলে যেতেই প্রভা সামনে গিয়ে দাঁড়ালো। এবার পরিষ্কার দেখা যাচ্ছে স্টেজটা। হঠাৎই পেছন থেকে কারো ধাক্কা লাগায় প্রভা হুড়মুড়িয়ে সামনে পড়ে যেতে নিলে একটা বলিষ্ঠ হাত প্রভার হাতটা টেনে ধরে। একটুর জন্য প্রভা বেঁচে যায়, না হলে এই অডিটোরিয়ামেই তার সম্মানের দাফন হয়ে যেত। প্রভা নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে অজ্ঞাত ব্যক্তিটিকে ধন্যবাদ জানানোর জন্য তাকাতেই তার চোখ জোড়া যেন আটকে গেল। কালো পাঞ্জাবি, হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করা, কালো জিন্সের প্যান্ট, হাতে কালো ঘড়ি, আর পাঞ্জাবির গলায় ঝোলানো সানগ্লাস। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে ঘামের শুকনো কণা। প্রভা যেন চোখ সরাতে পারছে না। এই প্রথম সে কোনো ছেলের দিকে এভাবে বেহায়ার মতো তাকিয়ে আছে। এদিকে প্রভাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অজ্ঞাত ব্যক্তিটির হৃদয়ের মাঝে ভাঁজ সৃষ্টি হলো। প্রভার মুখের সামনে তুড়ি বাজিয়ে ওর ধ্যান ভাঙানোর চেষ্টা করলো। প্রভা তুড়ি বাজানোর শব্দ পেয়ে ধ্যান থেকে বেরিয়ে এলো। দেখে শুনে চলাফেরা করবে তো, পড়ে গেলে কি হতো? প্রভা মাথাটা নামিয়ে নিয়ে নিচু গলায় বলল, আমি তো ঠিকভাবেই দাঁড়িয়েছিলাম, পিছন থেকে হঠাৎ করে কে যেন ধাক্কা দিল, তাই তো আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে ধরেছিলাম। সিটে না বসে দাঁড়িয়েছিলে কেন? কই বসতাম, সামনের দিকের কোনো সিটই খালি নেই, আর পিছনে বসলে আমি দেখতে পারতাম না, তাই ভেবেছিলাম দাঁড়িয়েই দেখব। এখানে বসো। না না, আপনি বসুন, আমি দাঁড়িয়েই দেখছি, চিন্তা করবেন না, আর পড়বো না। আমি এখন আর বসবো না, আমাকে এখন স্টেজে উঠতে হবে। তাড়াতাড়ি বসো, না হলে এই সিটটাও পাবে না। কথাটা বলে সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে অজ্ঞাত ব্যক্তিটি স্টেজের দিকে চলে গেল। প্রভা দেরি না করে চটজলদি তার চেয়ারটায় বসে পড়ল। কিন্তু তার এখন একটা বিষয় নিয়ে খুব আফসোস হচ্ছে। লোকটা এত বড় একটা উপকার করলো, অথচ তাকে একটাবার ধন্যবাদও জানাতে পারলো না। প্রভার এইসব ভাবনার মাঝে স্টেজে একজন ঘোষণা দিয়ে বলল, এবার আমাদের ভার্সিটির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য স্থাপন করবে আমাদের ভার্সিটির 4th ইয়ারের ব্রাইট স্টুডেন্ট, আমাদের ভবিষ্যতের নেতা, আমাদের সবার প্রিয় বড় ভাই নির্ভীক চৌধুরী। নামটা বলার সাথে সাথে সবার করতালি আর চিৎকার চেঁচামেচিতে কান ঝালাপালা হওয়ার মতো অবস্থা। ছেলেদের আওয়াজ তাও অতটা কানে আসছে না, কিন্তু মেয়েদের চেঁচামেচি বেশি বিরক্তিকর ঠেকলো প্রভার কাছে। তখনকার মেয়েগুলো এই নির্ভীকের কথাই বলছিল। প্রভার এখন এই নির্ভীককে দেখার প্রবল আগ্রহ তৈরি হয়েছে। কে এই নির্ভীক চৌধুরী, যার কারণে সবার এত মাতামাতি, সেটা প্রভার খুব দেখতে ইচ্ছে করছে। প্রভা অধীর আগ্রহে স্টেজের দিকে তাকিয়ে আছে,
কিছুক্ষণের মাঝেই স্টেজে উঠল নির্ভীক চৌধুরী। প্রভার চোখ জোড়া বড় বড় করে স্টেজে মাইক হাতে দাঁড়ানো নির্ভীকের দিকে তাকিয়ে আছে। এই তো সেই লোক যে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল, আবার ওকে বসার জায়গাও ছেড়ে দিয়েছিল। প্রভার এসব ভাবনার মাঝেই নির্ভীক বক্তব্য দেওয়া শুরু করলো। প্রভা এবার নিজের পুরো মনোযোগ স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দেয়া নির্ভীকের উপর রাখলো। প্রভা এতক্ষণে বুঝতে পারছে মেয়েদের এত চেঁচামেচির কারণ। সামনে এরকম একটা ছেলে থাকলে কোনো মেয়ে হয়তো তার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারবে না, যেমনটা ঠিক প্রভার হয়েছিল। প্রথমে নির্ভীকের সৌন্দর্যে মুগ্ধ হলেও প্রভার কাছে এখন আরো বেশ কয়েকটা কারণ আছে নির্ভীকের উপর মুগ্ধ হওয়ার। নির্ভীকের মাঝে যে নেতা নেতা ব্যাপারটা আছে সেটাই প্রভাকে সব থেকে বেশি আকৃষ্ট করছে। তারপর কথা বলা, দাঁড়ানোর ভাবভঙ্গি, মুখে লেপ্টে থাকা মৃদু হাসি, কিছুক্ষণ পরপর হাতে টিস্যুটা দিয়ে কপালের ঘাম মোছা, প্রতিটি বিষয় প্রভাকে চরমভাবে আকর্ষণ করছে। নির্ভীকের ভাষণের মাঝপথে হঠাৎই বাইরে তুমুল হট্টগোলের আওয়াজ পাওয়া গেল। ধীরে ধীরে শব্দটা আরো বাড়ল। অডিটোরিয়ামে সবাই ছুট লাগালো বাইরের হট্টগোল দেখতে। প্রভাও ওদের পিছু ছুটল। অডিটোরিয়াম থেকে সবাই বেরিয়ে গেলেও সেখানে থেকে গেল শুধু দুটো মানুষ, একজন স্টেজে দাঁড়ানো নির্ভীক, আরেকজন দর্শক সারিতে বসা উৎসব। সবাই চলে যেতেই হঠাৎ উৎসব গান ধরল। বাংলা কথাই বলছে না, হবি তাকালেই ফিনিশ, লাগতে এলে পাবি টের। গানটা শেষ করে উৎসব নির্ভীকের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। নির্ভীক তার জবাবে একটা তাচ্ছিলের হাসি হাসল। নির্ভীক স্টেজ থেকে নেমে এসে উৎসবের পাশের সিটটায় গায়ে লিয়ে দিয়ে বসলো। তুই যে রাজনীতিতে কেন জড়ালি আমি না বুঝতে পারি না। এর থেকে তো তুই গানটা ভালো গাইতে পারিস। রাজনীতিতে তো আর তোর কোনো উন্নতি সম্ভব না। গানটা ঠিক মতো গাইলে অন্তত তুই কিছু একটা তো করতে পারতি। নির্ভীকের কথা শুনে উৎসব আবারও বাঁকা হেসে জবাব দিল। আসলে কি বলতো, তোকে আমি বড্ড বেশি ভালোবাসি, তোকে ছাড়া আমি থাকতেই পারি না। কেমন তোর পিছন পিছন ঢাকা থেকে এখানে চলে এলাম, তুই রাজনীতি যোগ দিলে, তাই আমারও আর একা একা গায়ে খাওয়া হলো না। আরে তুই তোর ভাষণ বন্ধ করলি কেন? আসলে বাইরে একটু ঝামেলা চলছে, তাই সবাই মজা দেখছে। তুই ভাষণ দে, আমি তো আছি, কে শুনুক আর না শুনুক, আমি তোর ভাষণ একদম মন দিয়ে শুনবো। যতই হোক আমাদের ভবিষ্যতের নেতা বলে কথা। কথাটা বলেই উৎসব অট্ট হাসিতে ফেটে পড়ল। নির্ভীক চেয়ার থেকে মাথা উঠিয়ে উৎসবের দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছিস, ভবিষ্যতের নেতা বলে কথা। তাই তোর ভাষ্য মতে মাঝে মাঝে একটু হারামি ওরকে কাজ করতে হয়, এই যেমন আজকে করেছি। নির্ভীকের কথা শুনে উৎসবের মুখ মুহূর্তের মধ্যেই গম্ভীর হয়ে উঠল। সে জিজ্ঞাসু দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে প্রশ্ন করল। কি করেছিস? নির্ভীক একটু বাঁকা হেসে উঠে দাঁড়ালো, পিছনে তাকিয়ে উৎসবকে বলল, 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট কর। কথাটা বলেই নির্ভীক বলা শুরু করলো। 1 2 3 4 5 5। বলার সঙ্গে সঙ্গেই অডিটোরিয়ামটা আবারও ভর্তি শুরু করলো। নির্ভীক সেটা দেখে উৎসবের দিকে তাকিয়ে বাঁকা হেসে নিজের আসনে গিয়ে বসলো। এদিকে প্রভা এবার আর আগের সিটটা পেল না। সে বিড়বিড় করে বলল, গিয়ে তো মাথা মুন্ডু কিছুই দেখতে পেলাম না, খালি আমার সিটটা গেল। অডিটোরিয়াম থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে। কিন্তু প্রভারা সেখানে যখন পৌঁছায় তখন দেখে মাঠ পুরো ফাঁকা। এমনকি একটু আগে যে হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল এখন আর সেটাও নেই। সবাই তাই তাড়াহুড়ো করে আবার চলে আসে। প্রভার আরো বেশি রাগ হলো নির্ভীকের কথা পুরোটা না শুনতে পাওয়ার জন্য। এখন তো আর নির্ভীক ওখানে দাঁড়িয়েও নেই, নিজের আসনে বসেছে। যেই ছেলেটা অনুষ্ঠান সঞ্চালনা করছিল সে পুনরায় মাইক হাতে নিয়ে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, আমরা সবাই দুঃখিত, আসলে হঠাৎ করে এমন হট্টগোলের আওয়াজে সবাই একটু ঘাবড়ে গিয়েছিল, তাই ব্যাপারটা দেখার জন্য ছুটে লাগিয়েছিল। আমরা সবাই এই আসনের জন্য অত্যন্ত লজ্জিত, তাই আমি নির্ভীক ভাইকে সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিজের মূল্যবান কথাগুলো শেষ করার জন্য অনুরোধ করে জানাচ্ছি। প্রথম দফায় নির্ভীক মানা করলেও পরে সবার অনুরোধে সে আবার বক্তব্য রাখতে স্টেজে উঠল। তোমাদেরকে আর বেশি কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, সবসময় সতর্ক থাকবে। আমাদের সমাজে যেমন ভালোর উপস্থিতি আছে তেমনি কিন্তু খারাপেরও উপস্থিতি আছে। বাইরেটা দেখেই কে ভালো বা কে খারাপ সেটা বিচার করবে না। মনে রেখো, শয়তানকে কিন্তু আমরা চোখে দেখতে পারি না। আরেকটা কথা, সবার কথায় কান দিতে নেই, তার প্রমাণ তোমরা একটু আগেই পেয়েছ। মনে রেখো, রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করবি,
তাই বলে তাকে গিয়ে তুমি কি হয়েছে এটা জিজ্ঞেস করবে, সেটা কিন্তু তোমার বোকামি। যে যেমন ভাবে চলছে তাকে সেভাবেই চলতে দাও। যদিও পুরাতনরা এইসব ব্যাপারে যথেষ্ট সতর্ক, তাই আমি নতুনদেরকে বলবো তোমরাও সতর্ক হয়ে যাও। আর অবশ্যই মনে রাখবে যে তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো। আগে পড়াশোনা, তারপর বাকি সবকিছু। নতুন এসেছো, ধীরে ধীরে সবটা বুঝে যাবে। আর আমরা তো আছিই তোমাদের সাহায্য করার জন্য। যে কোনো ব্যাপারে কখনো কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে অথবা আমার দলের কাউকে জানালেই হবে। আমার নাম তো তোমরা জানো সবাই। কথাটা বলার সাথে সাথে আবারও সবাই সমস্বরে চিৎকার করে বলে উঠল, নিবিড় চৌধুরী। ইয়েস, নির্ভীক। তো আর কিছু বলছি না, তোমাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। কথাটা বলেই নির্ভীক স্টেজ থেকে নেমে এলো। উৎসবের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। উৎসব সেটা দেখে তাচ্ছিল্য হেসে নির্ভীকের উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, শালা হারামি। ঘড়ির কাঁটায় সময়টা এখন রাত 10:20। এখনো 10 মিনিট সময় প্রভার হাতে আছে। একটু আগেই তার বাকি দুজন রুমমেট ঘুমিয়ে পড়েছে। প্রভার বাড়ি ঢাকাতে হলেও সে এখানে পড়তে এসেছে। তার পরিবারের তাকে নিজেদের কাছে রেখে প্রাইভেট ভার্সিটিতে পড়ানোর ইচ্ছে থাকলেও প্রভার একটাই কথা, যখন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছি তখন অযথা প্রাইভেট ভার্সিটিতে পড়বো কেন? শেষে তারা জেদের কাছে হার মেনে পরিবারও রাজি হয়ে যায়। এখানে এসে প্রভা কোনো মেসে বা হোস্টেলে ওঠেনি। এই পুরো ফ্ল্যাটটাই শিক্ষার্থীরা থাকলেও এটাকে মেস বলা ঠিক হবে না, কেননা মেসের মতো এখানে কড়াকড়ি নেই। নিজেদের খাবার দাবারের ব্যবস্থা নিজেদেরকেই করে নিতে হয়। বাড়ি ফেরার সময় নিয়েও কোনো কড়াকড়ি নেই। শুধু বাইরের কেউ বা কোনো ছেলেকে আনা যাবে না, এই একটা নিয়ম নিয়েই তুমুল কড়াকড়ি। সবাই তাই সেটা মেনেও চলে। প্রভারা এখানে একসাথে 3 জন থাকে। 3 জনই একই ভার্সিটিতে একই বর্ষে পড়ে, শুধু ডিপার্টমেন্ট আলাদা। রুমমেটদের ঘুমে বিঘ্ন সৃষ্টি হবে বিধায় প্রভা তার ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে আসলো। একটা মোড়া টেনে তার উপর বসে পড়ল। আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। প্রভা খুব মনোযোগ দিয়ে চাঁদটাকে পর্যবেক্ষণ করছে। কি নিখুঁত, খুবই সাধারণ, কিন্তু তারপরেও সেই স্বাদের সৌন্দর্য থেকে মুখ ফেরানো যায় না। সৃষ্টিকর্তা কত যত্ন করেই না ওই চাঁদটাকে বানিয়েছে, যার রূপে প্রতিটা মানুষ আকৃষ্ট হয়। প্রভার চোখের সামনে হঠাৎই নির্ভীকের চেহারা ভেসে উঠল, কিন্তু কেন ভেসে উঠল সেটা প্রভার জানা নেই। হয়তো এই চাঁদটার মতো নির্ভীকের সৌন্দর্য ওর মনে গেঁথে গেছে, হয়তো নির্ভীকের উপরেও তার মুগ্ধতা ছেয়ে গেছে। কিন্তু এত মুগ্ধতা নির্ভীককে নিয়ে প্রভার কেন হচ্ছে? এর আগেও তো প্রভা আরো অনেক সুন্দর পুরুষকেই দেখেছে। তাদের মাঝে কেউ হয়তো নির্ভীকের থেকে বেশি সুন্দর ছিল না। এদের মধ্যে থেকে কয়েকজনের কাছ থেকে সে প্রেমের প্রস্তাবও পেয়েছে, কিন্তু কখনোই তাদের কাউকে প্রভার মনে ধরেনি। এমনকি দ্বিতীয়বারের জন্য কখনো তাদের চেহারাও প্রভার চোখের সামনে ভেসে ওঠেনি। তবে আজ কেন নির্ভীকের চেহারাটা প্রভার চোখের সামনে ভাসছে? নিজেকে নিজেই এই প্রশ্নটা করলো প্রভা। তার ভেতর থেকে একটাই উত্তর আসে, সবার অনেক মনে ধরলেও আমার হয়তো এই পুরুষটাকেই মনে ধরেছে। হঠাৎই ফোনের শব্দ পেয়ে প্রভার ধ্যান ভাঙে। কাঙ্ক্ষিত ফোন কলটি নিশ্চয়ই চলে এসেছে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে নো এন্ট্রি। নামটা দেখেই প্রভার ঠোঁটজোড়া প্রশস্ত হলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে 3টে হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠল। প্রভার মায়েরা 2 ভাই 1 বোন। তার মা সবার থেকে বড়। তার বড় মামার একমাত্র ছেলে তিসান শিকদার, আর তার ছোট মামার বড় মেয়ে প্রিয়না শিকদার, আর ছোট ছেলে প্রয়াস শিকদার। প্রভাও তার বাবা মার একমাত্র মেয়ে। পরিবারে তার মা সবার বড় হলেও ভাই বোনদের মাঝে প্রভাই সবচেয়ে ছোট। সবার বয়সের পার্থক্য যদিও খুব একটা বেশি নয়। প্রিয়না আর তিসান দুজনে প্রায় সমবয়সী। প্রভার থেকে 1 বছরের বড়, আর প্রয়াসের থেকে প্রভা 2 মাসের ছোট। পরিবারের একমাত্র বোনের আবার একমাত্র মেয়ে হওয়ায় সবাই মাত্রাতিরিক্ত আদর করে প্রভাকে। একমাত্র ফুফাতো বোন হওয়াতে ভাই বোনদের কাছেও প্রভার আদরের শেষ নেই। ফোনের ওপাশে থাকা 3টে হাস্যোজ্জ্বল মুখ, তিসান, প্রিয়না আর প্রয়াসেরই। সারাদিনে সবাই যতই ব্যস্ত থাকুক, রাতের এই সময়টাতে টানা 1 ঘন্টা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের আড্ডা দেওয়াটা নিত্যদিনের রুটিন। ফোনের ওপাশ থেকে প্রিয়না প্রভাকে বলল, কি রে প্রভা, ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো? 2-1টা প্রপোজাল পেলি নাকি? প্রিয়নার কথা শুনে তিসান বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, বইন, তোর কি এসব জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো কাম নাই? ছোট বোন রে প্রেমের কথা জিজ্ঞাসা করতে তোর লজ্জা করে না? না রে তিসু বেবি, আমার লজ্জা করে না। তুই যখন ছোট বোনকে নিজের ফ্ল্যাটিংয়ের গল্প শোনাস তখন তোর লজ্জা লাগে না?
শেষের কথাটা প্রেরণা বেশ রাগী কণ্ঠেই বলল তিসানকে। সাথে সাথে লেগে গেল দুজনের মাঝে ঝগড়া। এদিকে ফোনে যে আরো দুটো মানুষ কথা বলবে বলে অপেক্ষা করছে, সেদিকে তাদের যেন কোনো খেয়ালই নেই। প্রয়াস প্রভাকে বলল। বাবা, তুই এদের থামাবি প্লিজ? প্রভা ওদের দুজনকে থামাতে বলল। তোমরা দুজন যদি এখনই না থেমেছো, আমি কিন্তু কল কেটে দিব, তারপর ডিরেক্ট সবকটাকে ব্লক দেব কিন্তু। কথাটা শোনার সাথে সাথে দুজনেই চুপ হয়ে গেল। প্রভা এবার মুখে একটা হাসি এনে সবাইকে উদ্দেশ্য করে বলল। কেমন আছো তোমরা সবাই? একে একে তিনজনই উত্তর দিল ভালো। এবার প্রয়াস প্রভাকে প্রশ্ন করে বলল। বাবা, ভার্সিটিতে প্রথম অনুষ্ঠান কেমন কাটলো তোর? দারুণ কেটেছে প্রয়াস। আচ্ছা শোন, তোদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু প্রমিস করে কিন্তু এটা নিয়ে আমাকে খোঁচাবি না। কথাটা বলার সাথে সাথে তিন জোড়া সন্দিহান দৃষ্টি পড়ল প্রভার উপর। একে একে তিসান, প্রেরণা, প্রয়াস তিনজনেই প্রশ্ন করলো। কি হয়েছে? কেউ বিরক্ত করেছে? আমরা কালকেই আসছি। কি হয়েছে রে, কেউ প্রপোজ করেছে? কি হয়েছে বাবা? তুই কি রাস্তা হারিয়ে ফেলেছিলি বলে অন্যের বাড়িতে চলে গিয়েছিলি আর ওরা তোকে চুর ভেবে নিয়েছে? প্রভা এদের কল্পনা শক্তি দেখে অবাক হয়ে যাচ্ছে। এরা তিনটে ককে কলিকাতা বানাচ্ছে। আজকেই আমাদের গ্রুপটার নাম নো এন্ট্রি বদলে গরুর ফার্ম রাখবো। তিসান প্রশ্নবিদ্ধ গলায় জিজ্ঞেস করলো। কিন্তু কেন? কেন মানে? আমি তো আমার চোখের সামনে 3টে গরু দেখতে পাচ্ছি, আর গরুরা তো ফার্মেই থাকে, তাই না? প্রভার কথা শুনে প্রেরণা করুণ কণ্ঠে বলল। বুঝতে পেরেছি, সরি, আর বলবো না। এবার তুই বল কি হয়েছে। প্রভা ঠিকঠাক হয়ে বসে নির্ভীকের সাথে তার ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলল তিনজনকে। কথা শেষ হতেই প্রয়াস বলল। তার মানে তুই প্রথম দিনেই ভার্সিটির বড় ভাইয়ের উপর ক্রাশ খাইয়ে চিৎপটাং হয়ে পড়েছিস, তাই না? প্রয়াসের কথা শুনে প্রভা যেন খানিকটা লজ্জা পেল। সেটা দেখেই তিনজনে একসাথে ফোনের ওপাশ থেকে আই হাই আয় হায় আই হাই আয় হায় বলে হেসে উঠল। এবার তিসান বলে উঠল। তা প্রভা বলতো দেখি, আমাদের একমাত্র দুলাভাই দেখতে কেমন? তিসানের কথা শুনে প্রেরণা খেকিয়ে উঠে বলল। ওই ত্রিশুর বাচ্চা একমাত্র জামাই হবে কেন? আমারে কি তুই চোখে দেখিস না? তোকে আবার কে বিয়ে করবে? জেনে শুনে তো আর কেউ কুয়াতে ঝাঁপ দেবে না। প্রভা বুঝতে পারল যে আবহাওয়া আবারও গরমের দিকে যাচ্ছে, তাই সে পরিস্থিতি সামাল দিতে বলে উঠল। ওনার নাম নির্ভীক চৌধুরী, আর উনি দেখতে। প্রভাকে থামতে দেখে প্রেরণা তাড়া দিয়ে বলল। তাড়াতাড়ি বল দেখতে কেমন। প্রভা আনমনেই কিছুক্ষণ ভাবল, কিন্তু নির্ভীকের সৌন্দর্যটা ঠিক কিভাবে বর্ণনা করবে সেটা বুঝতে পারল না। ওকে চুপ থাকতে দেখে তিসান বলে উঠল। বইন দেখতে কেমন সেটা জিজ্ঞাসা করেছি, তোর হানিমুনের জায়গা ঠিক করতে বলিনি যে এত সময় লাগছে। প্রভা এবার বলা শুরু করলো। সত্যি বলতে ওনার সৌন্দর্যের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। শুধু এটুকু বলতে পারি, এক দেখাতেই মুগ্ধ করার মতন। ওনার চোখে চোখ পড়লে যে কারো চোখ ওনার চোখে আটকাতে বাধ্য। ওনার হাসির দিকে তাকিয়ে থাকলে যে কারো হৃদয় থমকাতে বাধ্য। আর ওনার গলার স্বর যে শুনবে, তার সমস্ত পৃথিবী ওনার গলার স্বরে আটকাতে বাধ্য। ওনার সৌন্দর্য প্রকাশ করার জন্য হয়তো শব্দ কম পড়ে যাবে। পৃথিবীতে নিখুঁত নির্ভুল বলতে যদি কিছু থেকে থাকে, তাহলে সেইটাই হচ্ছে ওনার সৌন্দর্য। সূর্যের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল প্রভার। আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। এই সকালবেলায় সূর্যের তেজটা খুব বেশি লাগছে প্রভার কাছে। দুপুর গড়াতে গড়াতে তেজটা আরো বাড়বে মনে হয়। প্রভা রুমের ভিতরে দুই পাশে তাকিয়ে দেখলো তার দুই রুমমেট সৌমি আর নাবা দুজনেই এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। প্রভা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। আজ ভার্সিটিতে প্রথম ক্লাস আছে, তাই সে দেরি করতে চায় না। তাই চটজলদি ফ্রেশ হয়ে এসে নিজের জন্য টোস্ট আর 1 কাপ কফি বানিয়ে খেয়ে নিল। রান্না বান্না প্রভার তেমন জানা নেই। টুকিটাকি কিছু রান্না ছাড়া সে আর কিছুই পারে না। এখানে যেহেতু নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরকেই করে নিতে হয়, তাই বাধ্য হয়েই প্রভাকে নিজের অপক্ষ হাতে রান্না করতে হলো। নাস্তা শেষে প্রভা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকবার ভালো করে দেখে নিল। পরনে তার সাদা কালোর মিশ্রণে তৈরি কুর্তি আর পায়জামা, গলায় কালো রঙের একটা স্কার্ফ, এক প্যাচ দিয়ে দুই ধারে ছেড়ে দেওয়া।
চুলটা পনিটেইল করে বাঁধা। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে কাঁধ ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। সৌমি আর নাবার নাকি দেরিতে ক্লাস আছে, তাই ওরা এখনো উল্টে পাল্টে ঘুমোচ্ছে। ভার্সিটিতে পৌঁছে রিক্সা ভাড়াটা মিটিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলো প্রভা। ক্লাস শুরু হতে এখনো প্রায় 20 মিনিটের মতো দেরি আছে। প্রভা ভাবলো এই সময়টুকু সে ভার্সিটিটা ঘুরে দেখবে। মাঠের এক ধার দিয়ে হাঁটার এক পর্যায়ে কয়েকজন ছেলে প্রভার পথ আটকে দাঁড়ালো। প্রভার ওদেরকে দেখেই ভয়ে গলা শুকিয়ে এলো। এর হাব ভাব ঠিক সুবিধার লাগছে না প্রভার কাছে। প্রভা ওদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে একটা ছেলে ওর সামনে হাত দিয়ে ওকে থামিয়ে দেয়। প্রভার ভয়টা আরো বেড়ে গেল। সে ছেলেগুলোকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এভাবে পথ আটকে দাঁড়াচ্ছেন কেন? প্রভার কথা শুনে ছেলেগুলো বিশ্রীভাবে হাসলো। ওদের হাসিটা এখন প্রভার কাছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হিসেবে ঠেকলো। ওদের মধ্যে থেকে একজন প্রভাকে উদ্দেশ্য করে বলল, সিনিয়রদেরকে প্রশ্ন করতে নেই, তারা যে প্রশ্ন করে সেটার উত্তর দিতে হয়, জানো না? প্রভা এবার ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলো যে এই ছেলেরা তাকে র্যাগ করতে এসেছে। এতক্ষণে প্রভার যেটুকু সাহস বেঁচে ছিল, এটা বোঝার পর সেটুকু সাহসও আর রইল না। কিন্তু এদেরকে কিছুতেই এটা বোঝানো যাবে না। দুর্বলের উপর এদের অত্যাচার আরো বেশি হয়। প্রভা এবার নিজেকে সামলে নিয়ে যথাসম্ভব কঠিন গলায় বলল, সামনে থেকে সরে দাঁড়ান, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। সিনিয়রদের সামনে গলা নামিয়ে কথা বলবে, না হলে পরবর্তীতে আর কথা বলার মতো অবস্থায় থাকবে না। কথাটা বেশ গম্ভীর গলাতেই বলল একটা ছেলে। প্রভা তাও যথাসম্ভব কাঠিন্য বজায় রেখে বলার চেষ্টা করলো। দেখুন, আমাকে যেতে। কথাটা সম্পূর্ণ করতে পারল না প্রভা। তার আগে একটা ছেলে ওকে জোরে একটা ধমক দিয়ে বলল, চুপ, বেশি বুলি ফুটেছে মুখে, তাই না? নতুন, তাই আমাদের সম্পর্কে কিছু জানো না। মেয়ে বলে কিছু বলছি না, ছেলে হলে না আমাদের সাথে জোর গলার কথা বলার শাস্তি হিসেবে এতক্ষণে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া লাগতো। প্রভার এবার ভয়ে কান্না পাচ্ছে। এরা যে কতটা খারাপ সেটা এদের কথা শুনেই আন্দাজ করা যাচ্ছে। প্রভা বুঝতে পারলো যে এদের সাথে গরম হলে চলবে না। তাই এবার প্রভা অনুরোধের স্বরে বলল, আমাকে যেতে দিন না প্লিজ। যেতে তো দেবই, তুমি তো আর আমাদের ব্যক্তিগত জিনিস না যে তোমাকে সাথে করে বাড়িতে নিয়ে যাব। কথাটা বলে ছেলেগুলো আবারও বিশ্রীভাবে হাসলো। প্রভা ওদের কথার মানে বুঝতে একটুও সময় লাগলো না। ছেলেগুলো আবারও প্রভাকে বলল, তোমাকে কঠিন কিছু করতে বলবো না, কিন্তু যেটা বলবো সেটা না করলে তুমি যেতে পারবে না। প্রভা কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, কি করতে হবে আমাকে? ওই যে দেখছো ওখানে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে না? কথাটা বলেই ছেলেটা ইশারায় তাদের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়ানো কয়েকটা মেয়েকে দেখালো। প্রভা সেদিকে দেখে একটা ঢোক গেলে বলল, হ্যাঁ, পাচ্ছি। ওদের মধ্যে থেকেই যে কোনো একজনকে গিয়ে কিস করে এসো। যে সেই কিস না, লিপ কিস করতে হবে। কথাটা শোনার সাথে সাথে প্রভা চেঁচিয়ে বলে উঠল, কি? অসম্ভব! আমি একটা মেয়েকে এই আপনাদের কি আমাকে ওইসব মনে হয় যে আমি একটা মেয়েকে গিয়ে লিপ কিস করব? ছি, আমার বলতেও লজ্জা লাগছে। প্রভার উত্তর শুনে ছেলেগুলো গা ছাড়া ভাব নিয়ে বলল, আমরা তো তোমাকে জোর করিনি, ইচ্ছে হলে কিস করবে, না হলে করবে না। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না কাজটা করছো তুমি শুধু এখান থেকে যেতে পারবে না। কথাগুলো বলেই সবকটা ছেলে ডেভিল মার্কা একটা হাসি দিল। এদিকে প্রভার অবস্থা করুণ। সে না পারছে এদের থেকে পিছু ছাড়াতে, আর না পারছে এদের কথা মেনে নিতে। তার অবস্থা এখন নাজেহাল। মনে হচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে। এই মুহূর্তে প্রভা ভীষণভাবে তার সাহায্যের জন্য কাউকে চাইছে, কিন্তু কেই বা এখানে তাকে সাহায্য করবে? সিনিয়রদের সাথে পাঙ্গা নেওয়ার ভুল কেউ করতে চাইবে না। প্রভা এখন মনে মনে উৎসব আর নির্ভীককে গালি দিচ্ছে। দুজনেই কালকে কত বড় মুখ করে বলল যে কোনো সমস্যা হলে তারা নাকি আছে। তো এখন কোথায় তারা? প্রয়োজনের সময় প্রভা একজনেরও দেখা পাচ্ছে না। প্রভা সাহায্যের জন্য এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎই সে খেয়াল করলো উৎসবকে। কারোর সাথে ফোনে কথা বলতে বলতে সে মেইন গেটের দিকে যাচ্ছে। প্রভার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে যে এখন এই বিপদ থেকে তাকে উৎসবই বাঁচাতে পারে। প্রভা আগে পিছে কোনো কিছু না ভেবে জোরে জোরে চেঁচিয়ে উৎসবকে ডাকতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া, উৎসব ভাইয়া, প্লিজ ভাইয়া সাহায্য করুন, উৎসব ভাইয়া।
প্রভার হঠাৎ এমন চিৎকার শুনে ছেলেগুলো খানিকটা ভ্যাবাচেকা খেয়ে গেল। এদিকে উৎসব ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে তার নাম শুনে আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করছে কে তাকে ডাকলো। ভার্সিটিতে তাকে এভাবে চিল্লিয়ে ডাকার কারো সাহস নেই, তাও আবার কোনো মেয়ে এভাবে সাহায্যের জন্য ডাকছে। উৎসব তার ডান দিকে তাকাতেই প্রভা হাত নেড়ে উৎসবকে ইশারা করলো। সে আরেক দফা চেঁচিয়ে বলল, উৎসব ভাইয়া, আমি ডাকছি, প্লিজ ভাইয়া একটু এদিকে আসবেন। দূর থেকে প্রভার কথা স্পষ্ট শুনতে পেল না উৎসব। এদিকে এত দূর থেকে প্রভার চেহারাটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। উৎসব আর একটু মনোযোগ দিয়ে দেখলো প্রভার মুখটা। চেনা চেনা লাগছে কিন্তু ঠিক চিনতে পারছে না। মস্তিষ্কের ওপর আরেকটু জোর দিতেই প্রভাকে মনে পড়ে গেল। সাথে সাথেই উৎসবের মুখে হাসি ফুটে উঠল। সে ফোনটা পকেটে রেখে প্রভাতের দিকে এগিয়ে আসতে লাগলো। তা দেখে প্রভা একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এদিকে উৎসবকে তাদের দিকে আসতে দেখে ছেলেগুলোর ভয়ে গলা শুকিয়ে এলো। একেই তো উৎসব মেয়েদেরকে র্যাক করা পছন্দ করে না, তার উপর আবার এই মেয়েটা নিচ থেকে উৎসবকে ডাকছে। এখন যদি এই মেয়েটা উৎসবের কাছে কেউ বা পরিচিত হয় তাহলে যে ওরা শেষ, এটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। উৎসব একেবারে ওদের কাছে আসতেই সবগুলো ছেলে জোরে করে উৎসবকে সালাম করে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাই। আসলে ভাই আমরা এমনিতেই মজা করছিলাম, আমরা জানতাম না যে ও আপনার কেউ হয়। আর এরকম ভুল হবে না ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করার আগে আমি উত্তর দেওয়াটা পছন্দ করি না, সেটা তোরা জানিস না? কথাগুলো উৎসব শান্ত কণ্ঠে বললেও ছেলেগুলোর ভয়ে একেবারে জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দিন, আর হবে না। আজ প্রথমবার বলে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার আর এই ক্ষমা কিন্তু পাবি না, মনে থাকে জানো। উৎসব এবার প্রভার দিকে তাকিয়ে ঠোঁটে বিস্তার হাসি এনে বলল, বাবিটাও কেমন আছো? ভালোই তো ছিলাম ভাইয়া, কিন্তু এনারা আমাকে খুব বিরক্ত করছে। তাই নাকি? তা কি করেছে এরা তোমার সাথে, আমায় বলো। প্রভা কিছু বলার আগেই ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে উঠতে ধরল, আমি বলছি, আসলে ভাই আমরা উৎসব ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই ছেলেটা চুপ হয়ে গেল। তোকে জিজ্ঞেস করিনি তো আমি, অযথা কেন নিজে বিপদ ডেকে আনছিস? প্রভা উৎসবের এই কথাটা শুনে একটু ভয় পেল। কিসের বিপদের কথা বলল উৎসব ছেলেটাকে? উৎসব ছেলেটার উপর থেকে চোখ সরিয়ে নিয়ে প্রভার দিকে তাকিয়ে পুনরায় বলল, তুমি কন্টিনিউ করো বারবিডল। আসলে ভাইয়া, ওরা আমাকে একটা মেয়েকে দেখিয়ে বলছিল তাকে লিপ কিস করতে হবে, না হলে আমাকে যেতে দিবে না এখান থেকে। এখন আপনিই বলুন ভাইয়া, আমি কি ওসব যে একটা মেয়েকে গিয়ে লিপ কিস করে আসবো? উৎসব ক্ষুব্ধ চোখে ছেলেগুলোর দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোদের কতবার বলেছে যে মেয়েদেরকে র্যাক করবি না, কথা মাথায় যায়নি? মনে হচ্ছে তোদের এই ভার্সিটিতে পড়ার ইচ্ছা নেই। উৎসবের হুঙ্কারে ছেলেগুলো কেঁপে উঠল। মনে হচ্ছে এখন ভয়েতে ওরা কেঁদেই ফেলবে। উৎসব সেদিকে পাত্তা না দিয়ে পুনরায় ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল। ছেলেগুলো এবার করুণ কণ্ঠে উৎসবকে বলল, ভাই এবারের মতো মাফ করে দেন, আর জীবনেও এই ভুল হবে না, কথা দিচ্ছি ভাই। ছেলেগুলোর আকুতি মিনতি যেন উৎসবের উপর কোনো প্রভাবই ফেলতে পারল না। এদিকে প্রভার ওদেরকে দেখে এখন খুব মায়া হচ্ছে। সে যতটুকু দেখলো তাতে এতটুকু বুঝতে পারলো যে উৎসবের মাঝে মায়া নামক বস্তুটা একটু কমই আছে। প্রভা মৃদু স্বরে উৎসবকে একবার ডাকলো। উৎসব ভাইয়া। উৎসব সেদিকে তাকিয়ে বলল, তুমি কি চাচ্ছ যে আমি ওদেরকে ক্ষমা করে দেই? প্রভার সাথে উৎসব বেশ হেসে হেসেই কথা বলল। প্রভা উৎসবের কথাই সাই জানিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, ওদেরকে আর কিছু বলবেন না প্লিজ। বেশ, তুমি যখন বলেছো তাহলে আর কিছুই বলবো না, কিন্তু আমার কথা না শোনার শাস্তি এদেরকে পেতেই হবে। উৎসব এবার ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, ওকে ভালোভাবে চেনে রাখ, আর সবাইকে বলে দিবি ওকে যেন কেউ কোনোভাবেই হ্যারাস না করে। আর 1 সপ্তাহ পর আমার সাথে দেখা করবি। তোদের ভাগ্য ভালো যে আমি বাইরে যাচ্ছি, যদি ফিরে এসে আমার মুড ভালো হচ্ছে তাহলে তোদেরকে ছেড়ে দেব, না হলে। শেষের কথাটা সম্পূর্ণ না করে উৎসব একটা বাঁকা হেসে ছেলেগুলোকে আঙ্গুরের ইশারায় চলে যেতে বলল। ছেলেগুলো চলে যেতেই উৎসব প্রভাকে উদ্দেশ্য করে বলল, আমি তাহলে এখন আসি বারবিডল, চিন্তা করো না, তোমার আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ভাইয়া, আর আপনার তো অনেক পাওয়ার, আপনি আসলে কি করেন ভাইয়া? উৎসব এক হাতে চুলগুলো ঠিক করতে করতে প্রভার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সভ্য ভাষায় রাজনীতিবিদ, অসভ্য ভাষায় মাস্তানি করি।
কথাটা বলেই উৎসব সেখান থেকে চলে যেতে ধরে আরেকবার পিছনে তাকিয়ে প্রভাকে একবার আগাগোড়া ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল। বারবি ডলকে খোলা ছুঁড়ে দেখতেই বেশি ভালো লাগে। কথাটা বলে সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে উৎসব চলে যায়। এদিকে প্রভা উৎসবের কথা কিছুই বুঝতে পারল না। একে তো উৎসব তাকে বারবি ডল বলে কেন ডাকে এটা তার মাথায় ঢুকে না, তার উপর আবার এমন কথা। তার মনে এখনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে উৎসব করেটা কি। প্রভা ঘড়িতে সময় দেখতেই ধরে টের পেল যে অলরেডি ও 10 মিনিট লেট করে ফেলেছে। প্রভা এখন আর অন্য কিছু না ভেবে সোজা ছুটল ক্লাসের দিকে, কিন্তু সে তার ক্লাসরুম খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে আরো প্রায় 5 মিনিট লেগে গেল। প্রভা এখন ভাবছে যে আজকে সকালে কার মুখটা দেখে ঘুম থেকে উঠেছিল। পরে মনে পড়লো ঘুম থেকে উঠে সে আয়নায় আগে নিজের মুখটাই দেখেছিল। প্রভার এখন বিরক্ত লাগছে। প্রথম দিনেই এত কিছু হচ্ছে, না জানি বাকি দিনগুলোতে আরো কি হবে। এসব ভাবতে ভাবতেই প্রভার চোখ গেল তার থেকে একটু দূরে সিঁড়ি দিয়ে নামা এক ব্যক্তির উপর। মেরুন শার্টের সাথে কালো জিন্সের প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। সিঁড়ি দিয়ে নেমে তার পাশে দাঁড়ানো ছেলেগুলোকে হাতের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। নির্ভীকের উপর প্রভার চোখ আটকে আছে। কিছুক্ষণের জন্য প্রভা ওর বাকি সব কাজ যেন ভুলে গেল। সে বিড়বিড় করে বলে উঠল, আমার মাথা ঘুরছে, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঝলসে গেল, আমার চোখ ঝলসে গেল। আমি আজ শেষ, একেবারে শেষ। প্রভা আপন মনেই এসব বলছে। এদিকে নির্ভীকের বোঝানো শেষ হলে সে নেমে যেতে নিলে প্রভার সম্বিত ফেরে। বড় ভাই, সে বলে চিৎকার করে নির্ভীকের দিকে দৌড় দিল। এদিকে হঠাৎ এমন ডাকে নির্ভীক থেমে গিয়ে পিছনে তাকায়। ততক্ষণে প্রভা ওর কাছে চলে এসেছে। নির্ভীক ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু বলবে? হ্যাঁ, আমাকে চিনতে পেরেছেন? প্রভার কথা শুনে নির্ভীক মনে করার চেষ্টা করলো। প্রভা সেটা বুঝতে পেরে নিজ থেকেই বলল, বড় ভাই, মনে নেই কাল যে অনুষ্ঠানে আপনি আমাকে জায়গা দিলেন, ওই যে আমি পড়ে যেতে ধরেছিলাম, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, মনে পড়েছে? ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এইভাবে ডাকছিলে কেন? আসলে আপনি তো বলেছিলেন যে কোনো সমস্যা হলে আপনাকে যেন জানাই। নির্ভীক এবার গুরুতর ভঙ্গিতে তাকিয়ে প্রশ্ন করল, কি সমস্যা হয়েছে বলো? এদিকে নির্ভীকের এমন গুরুতর ভঙ্গিতে কথা বলা দেখে প্রভা খানিকটা ভেবাচেকা খেয়ে গেল। সে মিনমিনে স্বরে বলল, আসলে বড় ভাই, আমি না আমার ক্লাসরুম খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজছি, তাও পাচ্ছি না। আপনাকে দেখলাম তাই জিজ্ঞেস করতে এলাম আর কি। প্রভার কথা শুনে নির্ভীক অবাক চোখে তাকিয়ে আছে। এই সমস্যার কথাটা যে কেউ এত গুরুতর ভঙ্গিতে বলতে পারে সেটা নির্ভীক প্রভাকে না দেখলে হয়তো বুঝতো না। এদিকে প্রভার সমস্যার কথা শুনে নির্ভীকের পাশে দাঁড়ানো ওর বন্ধু নির্ভয় জোরে হেসে দেয়। নির্ভয়ের হাসি দেখে প্রভা একটু লজ্জায় পড়ে যায়। নির্ভীক সেটা বুঝতে পেরে নির্ভয়কে ইশারায় থামতে বলে প্রভাকে প্রশ্ন করে, কোন ডিপার্টমেন্ট? প্রভা মাথা উঠিয়ে জবাব দেয়, ইংলিশ। নির্ভয় প্রভার ডিপার্টমেন্টের নাম শুনে বলল। কথাটা শুনে প্রভা আরেক দফা লজ্জায় মাথা নামিয়ে নিল। নির্ভীক প্রভাকে বলল, তোমার রুমটা 3 তলায়, তুমি দোতলায় আছো। 3 তলায় গিয়ে করিডোর দিয়ে সোজা হেঁটে বাম দিকে গিয়ে দ্বিতীয় রুমে যাও। আরেকটা সাহায্য করবেন বড় ভাই? বলো। আসলে আমি লেট হয়ে গেছি, এখন ক্লাসে গেলে যদি স্যার বকে, আপনি আমাকে একটু দিয়ে আসবেন ক্লাসে। আপনি যদি বলেন যে আমি ক্লাসরুম খুঁজে পেতে দেরি করে ফেলেছি, তাহলে স্যার আর কিছু বলবে না। বকবে না, তুমি যাও। না বড় ভাই, স্যার বকবে। আপনি একটু আমাকে রেখে আসুন না প্লিজ। প্রভার কথা শুনে নির্ভীক একটু চুপ থাকলো। তারপর তার পাশের একটা ছেলেকে বলল প্রভার সাথে যেতে। প্রভা সেটা শুনে চট করে বলল, আপনি যাবেন না? নির্ভীক ওর দিকে তাকিয়ে বলল, তোমার বকা না খাওয়া দিয়ে কথা। কে গেল কে না গেল এটা তো তোমার দেখার বিষয় নয়। না মানে বলছিলাম যে উনি গেলে তো আর আপনার মতো কাজ হবে না। ওনার কথা তো নাও বিশ্বাস করতে পারে। ওখানে আমার নাম বললেই যথেষ্ট। প্রভাব ফেলার জন্য সবসময় সব জায়গাতে উপস্থিত থাকার প্রয়োজন নেই। অনেক জায়গায় উপস্থিত না থেকেও নামটা শুনলেই কাজ হয়ে যায়। তুমি ওর সাথে চলে যাও। কথাটা বলেই নির্ভীক ছেলেটাকে প্রভাকে নিয়ে যেতে বলল। প্রভারা সেখান থেকে চলে যেতেই নির্ভয় নির্ভীকের কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল। নির্ভীক নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, তোর ছেলেমেয়ের নামে করে দেবো। হয়েছে এবার শান্তি? ভাই, আমি সিরিয়াসলি বলছি, কাউকেই তোর পছন্দ হয় না।
এত মেয়ে তোর উপর ক্রাস্ট, কাউকে তো কাউকেই তোর ভালো লাগে না? কাউকে কি তুই ভালোবাসতে পারিস না? সবাই আমার উপর ক্রাশড, কিন্তু কেউ আমাকে ভালোবাসে না। ওদের দৃষ্টি দেখেছিস কখনো? মনে হয় চোখ দিয়ে আমাকে গিলে খাবে। ওরা আমাকে চায় হয় আমার ক্ষমতার জন্য, নয়তো আমার টাকার জন্য। আজ পর্যন্ত ওদের কারো চোখেই আমি আমার জন্য মুগ্ধতা বা ভালোবাসা দেখিনি। ওরা যে আমাকে কি নজরে দেখে সেটা নিশ্চয়ই তোকে বিশ্লেষণ করে বলতে হবে না। যেদিন আমি কারোর চোখে আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখব, সেদিন সবাই এই নির্ভীক চৌধুরীর ভালোবাসা দেখবে। হাজার চেষ্টা করেও কোনো মতেই ক্লাসে মনোযোগ দিতে পারছে না প্রভা। একই তো নির্ভীক তখন সাথে না আসার জন্য মনটা খারাপ, তার উপর আবার সমানে চোখের সামনে নির্ভীকের মুখটা ভেসে উঠছে। সবকিছু মিলিয়ে প্রভার এখন অসহ্য লাগছে। সামনে স্যার যে কি পড়াচ্ছেন সেটাও প্রভার মাথায় ঢুকছে না। ঢুকবেই বা কিভাবে? মনটা তো পড়ে আছে অন্য জায়গায়। এসব ভাবনার মাঝেই প্রভার পিছনে বসা দুটো মেয়ে প্রভাকে ডাকলো। প্রভা পিছনে তাকাতে একজন প্রভার নাম জিজ্ঞেস করলো। প্রভা সৌজন্যমূলক হেসে নিজের নাম বলে ওদের নামও জিজ্ঞেস করলো। তাদের মাঝে টুকটাক আরো কিছু কথা হলো। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে একজন প্রভাকে বলল, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? প্রভা মাথা নাড়িয়ে সাই দিয়ে বলল, হ্যাঁ বলো না। মেয়েগুলো দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে প্রভাকে বলল, উৎসব ভাই তোমার কে হয়? না মানে তখন তুমি যেভাবে উৎসব ভাইকে ডাকছিলে তাই জিজ্ঞেস করলাম আর কি। না না, উৎসব ভাইয়া আমার কেউ হয় না। আসলে ওই ছেলেগুলো আমাকে বিরক্ত করছিল, তাই উৎসব ভাইয়াকে দেখে আমি সাহায্য চাই। কিন্তু কেন বলো তো? মেয়ে দুটো অবাক কণ্ঠে প্রশ্ন করলো। সত্যি উৎসব ভাই তোমার কেউ হয় না? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে উৎসব ভাই তোমার কেউ হয় না, তারপরেও তোমাকে বাঁচালো। ওদের কথা শুনে এবার প্রভাও অবাক হলো। একটা মানুষ তাকে সমস্যা থেকে বাঁচিয়েছে, তাতে এত অবাক হওয়ার কি আছে? উৎসবকে দেখেও তো তার ভালো মানুষই মনে হয়েছে, খারাপ তো কিছু দেখেনি। তাহলে এদের এমন কথার মানেই প্রভা বুঝতে পারছে না। প্রভা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, উৎসব ভাইয়া যে আমাকে বাঁচিয়েছে, এতে তোমরা এত অবাক হচ্ছ কেন? কি সমস্যা? আসলে কি বলতো, ভার্সিটিতে আসার পর যতটা শুনলাম তাতে উৎসব ভাই কারো সাথে এমন করে না। উনি তো মেয়েটাকে তার পাশের জন মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, তোকে এত কথা বলতে কে বলেছে? চুপ থাক। আর আমরা এমনিতেই তোকে জিজ্ঞাসা করেছিলাম। আসলে উনি তো সিনিয়র, তার উপর আবার ওনার অনেক নাম ডাকও আছে, তাই উনি তোমার কেউ হয় কি না এটা জানার একটু কৌতূহল হচ্ছিল, আর কিছু না। মেয়েটা যে উৎসবের ব্যাপারটা এড়িয়ে গেল সেটা প্রভা বেশ ভালোই বুঝতে পারলো, কিন্তু সেদিকে ততটা গুরুত্ব দিল না, কারণ এই পুরো ব্যাপারটাই তার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। এরই মাঝে প্রভার ক্লাস শেষ হয়। টানা 3টে ক্লাস করে তার অবস্থা এখন নাজেহাল, মাথাটাও ধরেছে ভীষণ। প্রভা ব্যাগটা নিয়ে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। এখন 1 কাপ চা অথবা কফির ভীষণ প্রয়োজন প্রভার। ক্যান্টিনে এসে নিজের জন্য 1 কাপ চা নিয়ে টেবিলের দিকে যাচ্ছে প্রভা। সবগুলো টেবিলই ভরা, তার কোনো বন্ধু নেই যার সাথে বসে একটু আড্ডা দিয়ে চা খাবে। এক কোণার দিকে তাকাতেই প্রভা দেখতে পেল নির্ভীক বসে আছে, সাথে শুধু নির্ভয়। তৎক্ষণাৎ প্রভার মাথা ব্যথাটা সেরে গেল। সে মনে মনে অনেক সাহস সঞ্চয় করে নির্ভীকদের টেবিলের দিকে এগিয়ে গেল। দুজনে বসে থেকে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। প্রভা টেবিলের কাছে গিয়ে লম্বা করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই। প্রভার ডাক শুনে ওদের কথা থেমে গেল। দুজনে একসাথে প্রভার দিকে তাকালো। প্রভার মুখে তখনও লেপ্টে আছে হাসি। নির্ভীক স্বাভাবিক মুখেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। প্রভা এবার নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনাকেও সালাম দিয়েছি। নির্ভয় হাস্যোজ্জ্বল মুখে বলল, ও তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম ছোট আপু। আমি তো ভেবেছিলাম শুধু ওকেই দিয়েছো, তা এখন কোনো দরকার নাকি আবার ক্লাসরুম হারিয়ে ফেলেছো? আরে না না ভাইয়া, আমি তো এখানে চা খেতে এসেছিলাম, আপনাদের দেখলাম তাই এগিয়ে এলাম। সকালে আপনারা আমাকে কত বড় উপকার করলেন, আর আপনাদের একটা ধন্যবাদও দেওয়া হয়নি। প্রভা নির্ভীকের দিকে তাকিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই। প্রভার কথা শুনে নির্ভীক একটু মুচকি হাসল। এতটুকুই প্রভার হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট। প্রভা মনে মনে ভাবছে, কি ভয়ঙ্কর সুন্দর হাসি, এভাবে কেউ হাসে নাকি? এখনই যদি আমার কিছু হয়ে যেত। নির্ভীক কিছু বলবে প্রভা সেটা বুঝতে পারছে, তাই প্রভা খুব কষ্টে নিজেকে সংযত করল।
নির্ভীক হাসি হাসি মুখ করেই বলল, সকালে স্যার বকেছিল? না না বড় ভাই, স্যার বকেনি। আচ্ছা বড় ভাই, একটা কথা বলবো? নির্ভীক আবারও মুচকি হেসে জবাব দিল। হ্যাঁ বলো, কোনো সমস্যা? কেন যে এই লোকটা বারবার হাসছে সেটা প্রভা বুঝতে পারছে না। নির্ভীকের হাসি দেখলে যে মেয়েদের সবকিছু থেমে যায় সেটা হয়তো তার জানা নেই। প্রভা টেনে হিঁচড়ে নির্ভীকের উপর থেকে নিজের চোখ সরালো এবং মনে মনে শপথ করলো যে সে নির্ভীকের মুখের দিকে তাকিয়ে কথা বলবে না। ওই মুখের হাসি দেখলেই প্রভার সাজানো গোছানো কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। প্রভা মাটির দিকে দৃষ্টি রেখেই বলল, আসলে বড় ভাই, আমি কোনো টেবিল ফাঁকা পাচ্ছি না, আর আমার এখানে কোনো ফ্রেন্ডও নেই, আপনাদেরকেই শুধু চিনি। তো আপনাদের টেবিলে কি আমাকে একটু বসতে দেবেন? নির্ভীককে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে নির্ভয় বলে উঠল, আরে আগে সেটা বলবে তো, এতক্ষণ ধরে অযথা দাঁড়িয়ে কথা বলছো, তুমি বসো। নির্ভয়ের থেকে অনুমতি পেলেও প্রভা বসল না। নির্ভীক যতক্ষণ না তাকে বসতে বলছে ততক্ষণ সে বসবে না। নির্ভীক হয়তো সেটা বুঝতে পারল। সে আবারও হালকা হেসে উত্তর দিল, কিন্তু এবারের হাসিটা আর প্রভার দেখার সৌভাগ্য হলো না। বসতে পারো আমাদের সাথে। কথাটা শুনে প্রভা চট করে মাথা তুলে তাকালো। একটুও সময় ব্যয় না করে সে চেয়ার টেনে বসে পড়ল। এদিকে নির্ভয় সন্দেহী চোখে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত নির্ভীক কোনো মেয়ের সাথে একই টেবিলে বসেনি। একজনের সাথে অবশ্য বসতো, কিন্তু সে চলে যাওয়ার পর থেকে আর কোনো মেয়েই নির্ভীকের সাথে বসার সুযোগ পায়নি। দু একজন প্রস্তাব দিয়েও ছিল, কিন্তু নির্ভীক মুখের উপর তাদের মানা করে দিয়েছে। তাহলে আজ যে ওর বন্ধুর কি হলো এটাই সে বুঝতে পারছে না। এদিকে নির্ভয়কে আরো অবাক করে দিয়ে নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করলো, তোমার নামটা তো এখনো জানা হয়নি। প্রশ্নটা শুনে প্রভা উত্তর দেওয়ার জন্য নির্ভীকের দিকে মুখ তুলে তাকাতেই দেখল নির্ভীক হাস্যোজ্জ্বল মুখ করে তার দিকেই তাকিয়ে আছে। প্রভা চট করে ওর দৃষ্টি আবার নামিয়ে নিল। গুলিয়ে গেল, প্রভার সবকিছু আবার গুলিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, শিকদার। না না, প্রভা অনু। নির্ভয় নাম শুনে প্রভাকে বলল। প্রভা অনু? এটা আবার কেমন নাম ছোট আপু? প্রভা নিজের ভুলটা বুঝতে পেরে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না ভাইয়া, প্রভা অনু না, আমার নাম অনুপ্রভা, অনুপ্রভা শিকদার। সেটা বলো। তাই তো বলি প্রভা আপু, এটা আবার কেমন নাম? তা প্রথমবার ভুল বললে কেন? এই প্রশ্নের জবাব এখন কিভাবে প্রভা দেবে? সে তো আর বলতে পারবে না যে নির্ভীকের হাসি দেখে সে নিজের নামটা পর্যন্ত গুলিয়ে ফেলেছিল। তাও কিছু তো একটা উত্তর দিতেই হবে। আসলে ভাইয়া, ভুল করে বলে ফেলেছিলাম। নির্ভয়ের যেন প্রভার কথাটা ঠিক হজম হলো না। কেউ আবার নিজের নাম ভুল বলে নাকি? ওদের নীরবতার মাঝে সেখানে আগমন ঘটে নির্ভীকের বাকি 5 বন্ধু, শাফিন, মহিন, সাদাত, শামীম, বায়ুজিদের। 5 জনই এসে হুড়মুড় করে বসে পড়ল। প্রভা হঠাৎ ওদের আগমনে খানিকটা মিয়ে গেল। প্রভা ব্যাগটা খাদে নিয়ে উঠে দাঁড়িয়ে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, আমি আসছি বড় ভাই। নির্ভীক উত্তর দেওয়ার আগে পাশ থেকে শামীম বলে উঠল, কিরে, নতুন নাকি? তুই কিভাবে এদেরকে পাত্তা না দিয়ে থাকিস বলতো ভাই? আমার তো দেখলেই মনে হয়। শামীমের কথা শেষ হওয়ার আগেই নির্ভীক ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই শামীম থেমে যায়। এদিকে প্রভার শামীমের কথা শুনে প্রচন্ড অস্বস্তি হচ্ছে। একটা মেয়ের সামনে দাঁড়ানো অবস্থাতে কেউ এরকম কথা কি করে বলতে পারে? নির্ভীক প্রভার দিকে তাকিয়ে আবারও মুচকি হেসে বলল, ঠিক আছে, এখন ক্লাসে যাও, আর কোনো দরকার হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। বিনিময়ে প্রভাও হালকা হেসে সেখান থেকে প্রস্থান নিল। একটু দূরে এসে কিছু মনে হতেই আবার সে ঘুরে নির্ভীকদের উদ্দেশ্যে ছুট লাগালো। বড় ভাই। প্রভাকে আবার এখানে দেখে বেশ অবাক হলো নির্ভীক সহ বাকি সকলে। নির্ভীক প্রশ্নাত্মক চাহনিতে প্রভার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি আবার এলেছে, কোনো সমস্যা? প্রভা হাঁপাতে হাঁপাতে বলল, আসলে আমি তো আপনাকে ধন্যবাদ জানাতেই ভুলে গেছি। তুমি তো আমাকে ধন্যবাদ দিয়েছো। সেটা তো আজকের সাহায্যের জন্য। আপনি যে আমাকে কালকেও সাহায্য করেছিলেন, সেটার জন্য তো ধন্যবাদ দেওয়াই হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই। নির্ভীক প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই স্বাভাবিক হয়ে আবারও হালকা হেসে বলল, ওয়েলকাম, এবার তুমি যাও। প্রভা সেখান থেকে চলে যেতে নির্ভীক অগ্নি দৃষ্টিতে শামীমের দিকে তাকিয়ে সাবধানী গলায় বলল,
তোকে আমি এর আগে অনেকবার সাবধান করেছি যে অন্তত আমার সামনে এসব খাপছাড়া কথা বলবি না। শুধুমাত্র আমার বন্ধু বলে কিছু বলছি না তোকে, তার মানে এই নয় যে কখনো কিছু বলবো না। আর দ্বিতীয় দিন যেন এই ভুলটা না হয়, অন্তত আমার সামনে আর কোনো মেয়ের সামনে বলবি না। কথাটা যেন মাথায় থাকে শামীম। কথাগুলো বলে সেখানে আর এক মুহূর্ত বসলো না নির্ভীক। ওর পেছন পেছন নির্ভয়ও চলে গেল। একে একে সবাই শামীমের দিকে একবার করে তাকিয়ে উঠে চলে গেল। বসে রইল শুধু শামীম একা। ওর অভিব্যক্তিটা ঠিক বোঝা যাচ্ছে না। মুখ দেখে এটাও বলা যাবে না যে ও নির্ভীকের উপর রেগে আছে, আবার এটাও বলা যাবে না যে সে নির্ভীকের ব্যবহারে সন্তুষ্ট। তার মনের মাঝে যে কি চলছে সেটা একমাত্র শামীমই জানে। হয়তো মনের মাঝে ক্ষোভ পুষে রাখছে, সময় মতো ঠিকই প্রকাশ করবে। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা বিষয় নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে আরাফাত হোসেন। এখন আর কোনো কিছুই তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। তার এতদিনের সাজানো পরিকল্পনা, তার এতদিনের ইচ্ছে সবটাই ধীরে ধীরে যেন মাটি চাপা পড়ে যাচ্ছে। এক সময় যার ভয়ে পুরো ভার্সিটি তটস্থ থাকতো, এখন তার নামটাও উচ্চারণ করার মতো সময় কারো কাছে নেই। দলের মাঝে সে যেন এখন একটা অপ্রয়োজনীয় বস্তু। ইচ্ছে হলে থাকো, না হলে বের হয়ে যাও। কিন্তু না, এমনটা চলতে থাকলে কিছুতেই হবে না। তার তো এখনো প্রতিশোধ নেওয়াই হয়নি। সবার চোখে সে তার জন্য আবারও পুরনো সেই ভয়টা দেখতে চায়, কিন্তু কিভাবে করবে সেটা। উৎসবে এখন আর তাকে মানে না, অবশ্য আগেও যে খুব একটা মানত তাও নয়। উৎসবের চোখে আরাফাত হোসেন নিজের জন্য কখনোই ভয় বা সম্মান কোনোটাই দেখেননি। তবুও আগে দু একটা কথা শুনতো, কিন্তু এখন একদম হাতের বাইরে চলে গেছে। বাইরে থেকে যতই দেখাক যে সে আরাফাত হোসেনের কথা শোনে, কিন্তু ভিতরে ভিতরে যে সে আরাফাত হোসেনকে দুয়ানাও সম্মান করে না, সেটা আরাফাত হোসেন খুব ভালো করেই জানে। আর বাকি রইল নির্ভীক। এই ছেলে কোনো দিনই তার হাতের মধ্যে ছিল না। ভার্সিটিতে আসার পর থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার যেন ব্রত নিয়েছে। সকলে অন্তত প্রথম বছরটা নিজেকে একটু দমিয়ে রাখে, কিন্তু এই ছেলে আসার দিন থেকেই মানব সেবা শুরু করে দিয়েছে। বাপ এমপি হওয়াতে আরাফাত হোসেন সরাসরি কখনো কিছু করার সাহসও পায়নি। তখন তাও দলের অন্যান্য বড় নেতারা তার সাথে ছিল, কিন্তু এখন তো তারাও নির্ভীকের দলে ভিড়েছে। আরাফাত হোসেন একটা জিনিস বুঝতে পারে না, এই ছেলের মাঝে এত তেজ আসে কোথায় থেকে। পুচকে ছেলে, অথচ রাজনীতির প্রতিটা প্যাচ যেন তার মুখস্থ। এতদিন ধরে রাজনীতি করেও তিনি যে বিষয়গুলোতে বোকামি করেছেন, নির্ভীক অত্যন্ত দূরদর্শিতার সাথে সেই বিষয়গুলো সামাল দিয়েছে। আরাফাত হোসেন নিজেই বিড়বিড় করে বললেন, হবেই তো, বেটার যে রক্তেই রাজনীতি আছে। আর আমার রক্তে যে কি আছে খোদাই জানে। তার বিড়বিড় করার মাঝেই দরজায় কেউ নক করলো। আরাফাত হোসেন চেয়ার থেকে মাথা উঠিয়ে আগন্তুককে ভিতরে আসার অনুমতি দিল। ভিতরে আসতেই আরাফাত হোসেন ছেলেটিকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কেরে, খবর পেয়েছিস উৎসবের? ছেলেটা মাথা নিচু করে জবাব দিল, না ভাই, উনি শহরে নেই, কোথায় গেছে সেটাও কেউ বলতে পারলো না। ছেলেটাকে একটা ধমক দিয়ে রুম থেকে বের করে দিল আরাফাত হোসেন। মনে মনে উৎসবকে হাজার খানেক গালি দিয়ে বলল, সালা নিজে আসতে একটা হারামি, আবার অন্যদেরকে হারামি বলে। মাঝে মাঝে না ইচ্ছা করে কুত্তার বাচ্চায় কুটি কুটি কইরা কয়েকটা নদীতে ভাসাইয়া দেই। আরও বেশ কিছুক্ষণ উৎসবকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থামলো আরাফাত হোসেন। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে উৎসবের নামটা দেখিয়ে তড়িৎ গতিতে ফোনটা রিসিভ করলো আরাফাত সাহেব। নিজে কিছু বলবে তার আগে ওপাশ থেকে উৎসবের গান গাওয়ার আওয়াজ পেয়ে থেমে গেল। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে পাড় দিয়ে হাঁটছে উৎসব। আরাফাত হোসেনকে ফোন দিয়ে সে গান গাওয়া শুরু করেছে এখন। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া, আমি জল ভরিবার ছল করিয়া, দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। গান বলা শেষ করে উৎসব হো হো করে হাসতে লাগলো। এদিকে রাগেতে আরাফাত হোসেনের গা জ্বলে যাচ্ছে। তিনি তেতে উঠে উৎসবকে কর্কশ গলায় বললেন, এই ছেলে,
তুমি মজা করছো আমার সাথে? আমি এদিকে তোমায় খুঁজে মরছি আর তুমি আমাকে ফোন করে গান শোনাচ্ছ, হ্যাঁ? হোসেন সাহেব, রাগ করছেন কেন? আমি তো জানি আপনি আমায় খুঁজছেন, তাই তো আপনাকে ফোন করে আসতে বললাম। আপনাকে কালিন্দের ঘাটে আসতে হবে না, কক্সবাজার আসলে হবে। আরাফাত হোসেন পূর্বের থেকেও দ্বিগুণ বেশি রেগে গিয়ে বলল, আমার সাথে মজা করছো? আর তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে খুঁজছি, হ্যাঁ? আস্তে হোসেন সাহেব, আস্তে। আমার সাথে কেউ জোর গলায় কথা বলুক, সেটা আমার একদম পছন্দ না। আর যদি সে ভুলটা কেউ করে, তাহলে আর তার গলাটা খুঁজে পাওয়া যায় না। আপনি তো এটুকু ভালো করে জানেন, তাই না? উৎসবের এক কথাতে আরাফাত হোসেনের সব দম যেন বেরিয়ে গেল। উৎসব সেটা বুঝতে পেরে ফোনের ওপাশে একটা বাঁকা হাসি দিয়ে বলল, চিন্তা নেই হোসেন সাহেব, আমি আপনার গলাটার সাথে কিছু করব না। কি বলেন তো, সমাজে দু একটা হারামি থাকতেই হয়, না হলে তো সবাই শুধু আমাকে একাই হারামি ভাববে, তাই না? আর আপনি আমার এলাকায় গিয়ে আমার খোঁজ খবর নিয়ে আসবেন, আর আমি জানবো না। কয়েকদিনের জন্য বাড়িটা বদলাতে এসেছে, নিজের চরিত্রটা তো আর বদলায়নি। আর আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু আপনাকে হুমকি দিচ্ছি না, শুধু কথাগুলো জানিয়ে রাখছে। আমার পিছনে লোক লাগানোর চেষ্টা করবেন না। আমি না চাইলে আপনার বাপেরও ক্ষমতা নেই যে আমার খবর আপনার কাছে কেউ পৌঁছে দেবে। প্রথমবার বলে কিছু বললাম না, শুধু যাদেরকে পিছনে লাগিয়েছিলেন আসার আগে সব কটার হাত পা ভেঙেছে। আর যেন এই ভুলটা না হয়। কি বলুন তো, আমি মানুষটা তো একটু হারামি মার্কা, বলা যায় না। এরপর হয়তো আর ওদেরকে মারার ইচ্ছে হলো না, সোজা ওদের ওস্তাদিই বন্ধ করে দিলাম। তাই বলছিলাম যে একটু সাবধানে থাকবেন, ভুলে যাবেন না যে আপনি এই হারামি মার্কা কাজগুলো যার সাথে করতে চাইছেন সে নিজে আস্ত একটা হারামি। আর এক সপ্তাহ পর আমি চলে আসবো, এর মাঝে আমাকে আর খোঁজার দরকার নেই। প্রয়োজন পড়লে আমি আপনাকে আমার কাছে তুলে নিয়ে আসবো। রাখছি। আরাফাত হোসেনকে কোনো কথা বলতে না দিয়েই উৎসব ফোনটা কেটে দিল। আরাফাত হোসেন কান থেকে ফোন নামিয়ে মেঝেতে ছুঁড়ে মারল। তার মন চাইছে এক্ষুনি গিয়ে উৎসবকে ওই সমুদ্রের পানিতে ডুবিয়ে মারতে, তাহলে সে হয়তো একটু শান্তি পেত। আরাফাত হোসেনকে উৎসব কোনো পাত্তাই দিল না, বলে কিনা নিজের প্রয়োজন হলে তুলে নিয়ে যাবে। তার রাগটা দিনে দিনে তুমুল আকার ধারণ করছে। সে তার এই রাগের আগুনেই উৎসব আর নির্ভীককে পোড়াতে চায়। উৎসবের পিছনে লোক লাগিয়েও কিছুই জানতে পারল না, তবুও এদের হদিস উৎসব দিয়েছে। কিন্তু নির্ভীকের পিছনে যাদের লাগিয়েছিল তাদের তো হদিসও পায়নি সে। পরে খবর পেয়েছিল দুজনেই শহর ছেড়েই চলে গেছে, আর বাকি একজনের খোঁজ পাওয়া যায়নি এখনো। আরাফাত হোসেনের নিজের কপাল নিজেরই চাপড়াতে মন চাচ্ছে। দুজনকে গালি দিয়ে বলল, এই দুই শালা আমার বাঁচা মুশকিল করে দিয়েছে। শালাদের জন্য রাজনীতিটাও ঠিকভাবে করতে পারছি না। একবার খালি সুযোগ পাই দুটাকেই সোজা কবরে পাঠাবো। আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আম্মু কেমন আছে? তোমার আম্মু তোমাকে ছাড়া আর কিভাবে ভালো থাকে বলো? সে তো দিনরাত তোমার চিন্তাতেই পড়ে থাকে। তার ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, এসব ভাবতে ভাবতে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। আরহাম চৌধুরীর কথা শুনে নির্ভীক উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল, কি হয়েছে আম্মুর? আমাকে ফোনটা দাও তো আব্বু। আরহাম চৌধুরী তার পাশে শুয়ে থাকা নাফিসা বেগমকে ফোনটা দিলেন। হ্যালো বাবা, কেমন আছো তুমি? এসব আমি কি শুনছি আম্মু? তুমি নাকি আমার জন্য চিন্তা করতে করতে নিজের শরীর খারাপ করছো? আরে না না বাবা, তেমন কিছু হয়নি, ওই একটু প্রেশার ফল করেছিল, আর কিছু না। আমি যদি আর একদিন শুনেছি যে তুমি আমার জন্য আজেবাজে চিন্তা করে নিজের শরীর খারাপ করছো, তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা বাবা ঠিক আছে, এখন তুই বল তো রাতে খেয়েছিস? না আম্মু, এখনো খাওয়া হয়নি। আসলে একটু আগেই বাইরে থেকে ফিরলাম তো, এখন আমরা সবাই মিলে রান্না করছি। নির্ভীকের কথা শুনে নাফিসা খানিকটা ছুটে গিয়ে বললেন, এই জন্যই বলেছিলাম যে আমার কাছ থেকে পড়াশোনাটা শেষ কর। আমার কাছে থাকলে কি আর আমার এত চিন্তা করা লাগতো? কি দরকার ছিল ওই মেয়েটার পিছু পিছু অত দূর চলে যাওয়ার? শেষের কথাটাই নির্ভীক একটু থমকে গেল। কেন যে সবাই তার পুরনো ক্ষতটাকে আঘাত করে? সে যত এই কথাগুলো ভুলতে চায়, সবাই যেন ততটাই উদ্গ্রীব হয়ে ওঠে তাকে সেই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য।
কেউ কি বুঝতে পারে না যে নির্ভীক পুরনো সে ক্ষতগুলো কাটিয়ে উঠতে চায়? আম্মু, ওর কথা কি না তুললে হয় না? কেন বারবার ওর কথা বলে আমাকে ওর কথা মনে করিয়ে দাও? আরহাম চৌধুরী নাফিসা বেগমকে কিছু বলতে না দিয়ে নিজের ফোনটা নিল। হ্যাঁ নির্ভীক, তোমার কাজ কেমন চলছে? ছাত্র ইউনিয়নের সহসভাপতির দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছো তো? নির্ভীক বুঝতে পারলো যে তার বাবা কথা ঘোরানোর চেষ্টা করছে, তাই সেও আর সে বিষয়ে কথা বাড়ালো না। ভালোই যাচ্ছে আব্বু, আমি সবটা দিয়ে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমি তো জানি যে আমার ছেলে সবটা সামলাতে পারবে। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই সান। থ্যাঙ্কস আব্বু। ওয়েলকাম। তোমার সাথে কিছু কথা ছিল আমার।